বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আসছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এসএসসি লেভেলের রাসায়নিক বিজ্ঞান নিয়ে। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায় মোলার ধারণা এবং রাসায়নিক গণনা চতুর্থ পর্ব নিয়ে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ মোলার ধারণা এবং রাসায়নিক গণনার চতুর্থ পর্ব। আজকে আমরা আলোচনা করব শতকরা সংযুক্তি নির্ণয়। আমরা সাধারণত দুই রকমের শতকরা সংযুক্তি নির্ণয় করব। একটা হচ্ছে আণবিক সংকেত থেকে, আর একটা হচ্ছে গাণিতিক সমস্যা থেকে। অর্থাৎ কোনো গাণিতিক সমীকরণ থেকে এখানে একটা নির্দিষ্ট পদার্থ বের করে তার শতকরা সংযুক্তি আমরা কী করব, নির্ণয় করব। অথবা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মোট পদার্থ কতটুকু উৎপন্ন হবে, কোন পদার্থ কী পরিমাণে ব্যবহার করা হবে, তা থেকে আমরা শতকরা অনুপাত কী করব, নির্ণয় করব। তাহলে শতকরা সংযুক্তি নির্ণয় করার আগে আমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। যে তিনটা জিনিসকে আমি বলবো অ্যাভোগাড্রোর সিদ্ধান্ত। আর এই তিনটা জিনিস হচ্ছে যে অ্যাভোগাড্রো কিছু কথা বলছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেগুলোকে অ্যাভোগাড্রোর সিদ্ধান্ত বলে। আর তা হচ্ছে যে মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণুক হবে। মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণুক হবে, অর্থাৎ প্রত্যেকটা মৌলিক গ্যাস দুইটা পরমাণু সমন্বয়ে গঠিত হবে। যেমন আমি যদি দেখি এখানে অক্সিজেন লিখি, অক্সিজেন একটা মৌলিক গ্যাস। যদি এটা সংকেত লিখি তখন আমরা লিখব O2। একইভাবে হাইড্রোজেন যদি আমি লিখি, হাইড্রোজেন একটা মৌলিক গ্যাস, কারণ এটাকে বাংলা অন্য কোনো গ্যাস পাওয়া যাবে না, তো এটা সংকেত লিখলে আমরা কি লিখব, H2। তো এই যে 2 লিখলাম, দুইটা পরমাণু ব্যবহার করা হয়েছে, এর জন্য এটাকে বলবো আমরা দ্বিপরমাণুক। তো এই কথাটাই অ্যাভোগাড্রো বলছে যে মৌলিক গ্যাসসমূহ সাধারণত দ্বিপরমাণুক হবে। সে 2 নম্বর সিদ্ধান্ত দিয়েছে যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। আণবিক ভরকে সাধারণত আমরা m দ্বারা প্রকাশ করি, আর বাষ্প ঘনত্বকে আমরা d দ্বারা প্রকাশ করি। তাহলে তার মত অনুসারে m সমান হবে 2d। এটাই সে বলে গেছে যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। এরপর 3 নম্বর যে সিদ্ধান্তটা সে দিয়েছে সেটা হচ্ছে সকল গ্যাসের মোলার আয়তন। সকল গ্যাসের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার হবে। আমি যেই কোনো গ্যাসই নিই না কেন, এটা যদি মোলার আয়তন চিন্তা করি এবং তাপমাত্রা যদি প্রমাণ তাপমাত্রা এবং চাপ হয়, তখন সকল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এই তিনটা হচ্ছে আমার অ্যাভোগাড্রোর সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত হচ্ছে সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণু হবে, যেমন H2, O2, Cl2 ইত্যাদি। আর 2 নম্বরটা হচ্ছে যে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে। আর 3 নম্বরটা হচ্ছে যে সকল গ্যাসের মোলার আয়তন এবং প্রমাণ তাপমাত্রা এবং চাপে সেটা হচ্ছে কি 22.4 লিটার। সকল গ্যাসের মোলার আয়তন, প্রমাণ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার। এই তিনটা অনুসিদ্ধান্ত আমরা মনে রাখব। প্রথম অনুসিদ্ধান্তটা কি, সকল মৌলিক গ্যাস দ্বিপরমাণুক। 2 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আর 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে সকল গ্যাসের মোলার আয়তন, প্রমাণ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার। প্রথমে আমরা জানব শতকরা সংযুক্তি কি। শতকরা সংযুক্তি হচ্ছে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। আমি কি বললাম স্যার? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকবে তার পরিমাণকে বলবো ওই মৌলের শতকরা সংযুক্তি। যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি কি করা যায়, নির্ণয় করা যায়। আমরা শতকরা সংযুক্তি নির্ণয়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই যৌগের আণবিক ভর ইন্টু 100। কি বললাম স্যার? শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে মৌলের পারমাণবিক ভর
ইন্টু পরমাণুর সংখ্যা বাই যৌগের আণবিক ভর ইন্টু 100। তাহলে আমরা এই সূত্র দ্বারা কি করব, কোনো একটা যৌগ থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করব আমরা। আণবিক সংকেত থেকে গ্লুকোজের মধ্যে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে আমরা সবাই জানি স্যার গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। আমরা এখন বের করব গ্লুকোজ C6H12O6। এই যৌগটার মধ্যে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি কি করব, নির্ণয় করব আমরা স্যার। তাহলে প্রথমে আমরা মানে এখানে তো আমি সরাসরি সংকেত লিখে ফেলছি, যদি বাংলা লেখা থাকতো যে গ্লুকোজে মৌলগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করো, তখন আমরা কীভাবে লিখতাম? প্রথমে আমরা লিখতাম যে স্যার গ্লুকোজের আণবিক সংকেত, তাহলে আণবিক সংকেতটা কি হবে স্যার? C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। এবার এই আণবিক সংকেত থেকে আমরা আণবিক ভর বের করব, কার? এই গ্লুকোজের আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভর কি হবে স্যার? প্রথমে আছে কার্বন, কার্বনের আণবিক ভর আমরা পারমাণবিক ভর জানি কত, 12 ইন্টু কার্বন কয়টা, 6টা, প্লাস হাইড্রোজেনের জানি 1 ইন্টু হাইড্রোজেন কয়টা, 12টা, প্লাস অক্সিজেন জানি 16 ইন্টু কয়টা, 6টা। তাহলে টোটাল ইকুয়েশন করলে আমার কি আসবে স্যার? যদি আমি ক্যালকুলেটর চেপে ইকুয়েশন ক্যালকুলেশন করি, 1 2 ইন্টু 6 প্লাস 12 প্লাস 16 ইন্টু 6 180। তাহলে আমরা জেনে গেলাম যে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180। এটা কিন্তু আমার এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এই জিনিসটা কি আমার ইম্পর্টেন্ট, যে আমার সময় এমসিকিউ থাকবে সরাসরি গ্লুকোজের আণবিক ভর নিচের কোনটি, তখন আমরা এইভাবে সরাসরি বের করব। অথবা যদি আমি মনে রাখতে পারি 180, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে স্যার আমরা কি দেখলাম? গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6 আর আণবিক ভর হচ্ছে, কীভাবে বের করলাম আণবিক ভরটা স্যার? কার্বন 6টা, কার্বনের ভর হচ্ছে 12, এর জন্য 12 লিখছি, ইন্টু কার্বন 6টা 6 লিখছি, প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু 1 লিখছি, ইন্টু হাইড্রোজেন কয়টা, 12টা, ইন্টু 12 প্লাস অক্সিজেন কত স্যার? 16 লিখছি, অক্সিজেন কয়টা, 6টা, ইন্টু 6 লিখছি। তো টোটাল ইকুয়েশন ক্যালকুলেশন করলে হয় 180। এবার আমি কার্বনে বের করব। কার্বনে এখানে মৌলই আছে 3টা, 1 2 3টা, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা কি করব? প্রথম কার্বনের শতকরা সংযুতি বের করব, তারপর হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করব, তারপরে আমরা বের করব স্যার অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে শুরুতে আমরা লিখি, সুতরাং কার্বনের শতকরা সংযুতি ইকুয়ালস, তা আমরা সূত্রটা পড়েছিলাম স্যার, যৌগের আণবিক ভর হবে কত, নিচে প্রথমে আমি কার্বন বের করবো। তো কার্বনের আণবিক ভর কত, 12 ইন্টু কার্বন কয়টা, পরমাণু সংখ্যা 6টা 6, হ্যাঁ, ইন্টু শতকরা যেহেতু বের করবো 100% হবে স্যার। আমার কথাটা কি বোঝা গেছে স্যার? যে আমরা সূত্র অনুসারে কি দেখেছিলাম একটু আগে, যে পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই কত, আণবিক যৌগের আণবিক ভর ইন্টু 100%। তাহলে এখানে পারমাণবিক ভর কার্বনের কত আমরা জানি 12, কার্বন কয়টা, পরমাণু সংখ্যা 6, এর জন্য 6, আর নিচে হলো মোট যৌগের আণবিক ভরটা লাগবে ইন্টু 100%। তাহলে আমার কত আসে স্যার? ক্যালকুলেশন করি একটু। তাহলে উপরে হচ্ছে 12 ইন্টু 6 ভাগ নিচে হচ্ছে 180 ইন্টু 100, তাহলে কত আসে? 40% স্যার। তাহলে কার্বন কত পার্সেন্ট আছে? 40%, অর্থাৎ গ্লুকোজের মধ্যে, এই গ্লুকোজের মধ্যে কার্বন আছে 40%। তাহলে আর বাকি থাকে কত? 60%। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিতভাবে আছে কত পার্সেন্ট? 60%। এবার আমরা হাইড্রোজেনটা বের করবো স্যার।
একইভাবে হাইড্রোজেন এর শতকরা সংযুতি সমান সমান, তাহলে আমি আবার হাইড্রোজেন কত কত 1 জানি স্যার, 1 ইনটু হাইড্রোজেন কয়টা 12টা ইনটু 12, নিচে স্যার কত মোট 180 ইনটু কত স্যার 100%। তাহলে কি হবে স্যার, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 12 ইনটু 100 মানে 1200 ভাগ 180, তাহলে কি আসছে স্যার 6.666 এরকম আসতে থাকবে। তখন আমরা লিখবো 6.67% স্যার, কারণ আরও আসবে 666, তো আমরা জানি লাস্টের ডিজিটটা যদি আমরা বাদ দিই যে কোনো একটা ডিজিট তার আগের সংখ্যার সাথে একই হবে, যোগ হবে, তো এই জন্য আমি লিখে ফেললাম 6.67%। এবার আমরা বের করবো স্যার অক্সিজেনের শতকরা সংযুতি। সুতরাং অক্সিজেনের শতকরা সংযুতি কি হবে স্যার, সেম নিচে 180, অক্সিজেন কত 16 ইন্টু অক্সিজেন কয়টা 6টা ইন্টু কত পার্সেন্ট স্যার 100%। তাহলে এটা আবার ক্যালকুলেশন করি, তাহলে দেখি কত আসে, 16 ইন্টু 6 ইন্টু 100 একবারে যদি করে ফেলি ভাগ 180, তাহলে কত আসছে স্যার, এই যে 53.33%, 53.33%। এখন যদি স্যার আমি কি করি, এই তিনটা যোগ করি, তাহলে কিন্তু আমি টোটাল 100% পাবো, মানে টোটাল কত পাবো 100% পাবো। তাহলে আমরা কি দেখলাম যে একটা যোগের আণবিক সংকেত থেকে তার ওই যোগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করা যায়, এটা আমরা কি করলাম এখন আমরা শিখলাম স্যার। ঠিক আছে, তাহলে আশা করি আর কোনো কারো সমস্যা থাকবে না আণবিক সংকেত থেকে কিভাবে আমরা মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি। তাহলে স্যার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগের বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি কি করব নির্ণয় করব। বললাম আমি যৌগটা হচ্ছে সালফুরিক অ্যাসিড, তোমার প্রশ্ন বলে দিল সালফুরিক অ্যাসিড যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি লিখব সালফুরিক অ্যাসিডের সংকেত। তাহলে আমরা কি জানি স্যার, সালফুরিক অ্যাসিডের সংকেত আমরা জানি আণবিক সংকেত সালফুরিক অ্যাসিডের আণবিক সংকেত কি স্যার, H2SO4। আমরা সালফুরিক অ্যাসিডের আণবিক সংকেত জানি H2SO4। এবার এটা আণবিক ভর বের করব স্যার। তাহলে আণবিক ভর কি হবে, প্রথমে হাইড্রোজেন স্যার, হাইড্রোজেনের কত জানি আমরা 1 ইনটু হাইড্রোজেন কয়টা 2টা, তারপরে প্লাস, তারপরে আছে কি সালফার, সালফারের ভর জানি আমরা কত স্যার 32 ইনটু সালফার কয়টা একটা, তো এখানে এক না লিখলেও হইতো স্যার, যেহেতু একটি আছে একা গুণ না করলে হয়। তারপর আমি দেখানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, তোমরা ইচ্ছা করলে না লিখলেও পারবা, সরাসরি 32 লিখলে হবে, কারণ এখানে আছে একটা সালফার, তো এটাকে 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে। তারপরে কি স্যার প্লাস অক্সিজেন কত একটু আগে দেখেছিলাম আমরা 16, এখানে কয়টা অক্সিজেন আছে 4টা ইন্টু 4, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে স্যার, আমরা করি একটু, অবশ্যই কইরা সঠিক অ্যান্সারটা লিখতে হবে, তাড়াহুড়া করে মুখস্থ মান লেখা যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা। অবশ্যই তুমি জানো, তারপর আরেকটু কি করে নিবা দেখে নিবা যে ঠিক আছে কিনা। তাহলে এখানে 1 আর 2 ইন্টু করলে 2ই হবে, এখানে 32 আর 1 ইন্টু করলে 32ই হবে, তারপর এটা, তাহলে আমরা কি লিখতে পারি 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 98 স্যার। তাহলে আমরা জানলাম সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, সালফুরিক অ্যাসিডের আণবিক ভর কি স্যার 98। তাহলে আমরা বের করব তিনটা মৌলের শতকরা পরিমাণ। তো প্রথমে হাইড্রোজেন আছে স্যার, প্রথমে কি আছে হাইড্রোজেন, তাহলে আমরা এখানে লিখব যে হাইড্রোজেন এর শতকরা সংযুতি
কি হবে স্যার? তাহলে আমি একটু এই সূত্র অনুসারে যদি লিখি, নিচে হবে কে আণবিক ভর যৌগের, আর উপর হবে নিজেরটা, তাহলে 1 ইন্টু 2 ইন্টু কত হবে স্যার? 100%। এই তো, তাহলে আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখি। তো ক্যালকুলেশন করলে হবে 200 ইন্টু 98, সরি 200 ভাগ 98 কত? 2.04, 2.04%। এখানে পার্সেন্ট চিহ্ন দিতে হবে স্যার। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে মাত্র কত পার্সেন্ট? 2.04%। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে সালফারের আণবিক সালফারের শতকরা সংযুক্তি। লিখব সালফারের শতকরা সংযুতি, আবার নিচে লিখব টোটালটা, উপরে লিখব সালফারিক অ্যাসিডটা। সালফারিক কত? 32 ইন্টু কত পার্সেন্ট? 100%। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করি স্যার এখন। তাহলে কি হবে? আমি কিন্তু এটা একবার লিখে ফেলছি, 1 ইন্টুটা আর দেখাইনি, তোমরা যেগুলো দেখাইতে পারো, যেহেতু সূত্র অনুসারে পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু পরমাণু সংখ্যা 1ই, এই জন্য আমি আর দেখাইনি, তোমরা দেখাইতে পারবা। কত? 32.65%। ঠিক আছে স্যার, সরি 64, হ্যাঁ 32.65%। অর্থাৎ সালফুরিক অ্যাসিডের মধ্যে সালফার আছে 32.65%। এবার আমরা বের করবো কোনটা স্যার? অক্সিজেন। কার বের করব? অক্সিজেন। কারণ আমার এটা শেষ হয়ে গেল, এটা শেষ হয়ে গেল, এখন অক্সিজেন বের করব। তো অক্সিজেনটা লিখি স্যার, অক্সিজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল, নিচে হবে 98, উপরে হবে অক্সিজেন 16 গুণ 4 ইন্টু 100%। তো এবার আমরা আবার এটা ইকুয়েশন করি, 4 16 64 হবে, 16 ইন্টু 4 ইন্টু 100 ভাগ 98 কত পার্সেন্ট স্যার? 65.31% বা 3%। তাহলে এখানে আমরা লিখব 65.31%। তাহলে আমরা স্যার দেখলাম যে তিনটা মৌলের সালফারিক অ্যাসিডের তিনটা মৌল হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, মোট আণবিক সংকেত থেকে আণবিক ভর বের করব। আণবিক ভর বের করার মাধ্যমে আমরা কি করব? প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণ কি করব? বের করব স্যার। তাহলে এইভাবে আমরা আরও কিছু মৌলের কি করতে পারবো? শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো। তোমাদের স্ক্রিনে যে সকল মৌলগুলো দেখা যায় সেগুলোর অবশ্যই তোমরা নিজেরা কি করবা? ট্রাই করবা। যেমন আমি লিখলাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত কি স্যার? NaCO3। এই মূল যৌগে মৌলগুলো শতকরা পরিমাণ তোমরা নিজেরা কি করবা? বের করবা। তারপরে আমি আরও যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই যৌগটারও তোমরা শতকরা পরিমাণ কি করবা? বের করবা। শতকরা পরিমাণ বের করবা মৌলসমূহের। এছাড়া আরও কিছু যদি মৌল চিন্তা করি, যেমন সোডিয়াম নাইট্রেট NaNO3, সালফার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, তারপরে সোডিয়াম সালফেট Na2SO4, তারপরে ডাইক্লোরোমিথেন CH2Cl2 ডাইক্লোরোমিথেন, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সোডিয়াম ক্লোরাইড NaCl, পানি H2O, তারপরে হাইড্রোজেন কার্বনেট H2CO3, কার্বন ডাইঅক্সাইড CO2, তারপরে HClO4, তারপরে মিথেন CH4, তারপরে ইউরিয়া। ইউরিয়ার সংকেতটা কি জানি আমরা? ইউরিয়ার সংকেত জানি স্যার H2NCOH2 NH2। আমরা যদি লিখি ইউরিয়ার সংকেতটা কি স্যার?
H2NCO, তারপরে হচ্ছে NH2, ইউরিয়া সংকেত। এই ইউরিয়া সংকেত থেকেও ইউরিয়ার মধ্যে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্ত আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের কাজ থাকবে, আমি এখন যে মৌলগুলো বললাম সেই মৌলগুলোর শতকরা পরিমাণ তোমরা কি করবা, যে যৌগগুলো বললাম সেই যৌগগুলোতে বিদ্যমান মৌলসমূহের শতকরা পরিমাণ নির্ণয় করবা। তাহলে কি কি স্যার আবার যদি বলি, Na, N3, HCl, সোডিয়াম সালফেট, ডাইক্লোরোমিথেন, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, পানি, হাইড্রোজেন কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, HClO4, মিথেন, ইউরিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে সোডিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যৌগগুলোর সংকেত থেকে তোমরা কি করবা, মৌলগুলোর শতকরা পরিমাণ নির্ণয় করবা। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদ থাকবে। আর অবশ্যই আমাদের পেজটাকে বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা। তো আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।